আজ যে গল্পটি পাঠ করে শোনাবো তার নাম অস্তরাগ। গল্পটি লিখেছেন সম্পদ বিশ্বাস। তুমি আসবে বলেই রিংটোনটা বেজে উঠতেই অয়ন্তিকা রান্নাঘর থেকে বলে উঠল, শেফালি দি, ফোনটা একটু এনে দেবে সোফার উপর থেকে? ডাল বসিয়েছি, নড়লেই হয়তো এসে দেখব গঙ্গা যমুনা সরস্বতী বইছে। শেফালি ফোনটা এনে দিতেই নামটা দেখে অয়ন্তিকার মুখে এক চিলতে হাসি এসে মিলিয়ে গেল। ঐন্দ্রিলা? হ্যাঁ রে, আমি ভাবছিলাম তোকে ফোন করব আজকালের ভিতরে। কত বছর পরে কলেজ রিইউনিয়নে দৌলতে যোগাযোগ হলো, তাই না বল? ফোনটা স্পিকারে দিয়ে একটানা কথাগুলো বলে অয়ন্তিকা থামে। তুই করবি ভেবেই তো এক সপ্তাহ অপেক্ষা করলাম। তুই তো চিনিস আমায়, ধৈর্য আর আমি হলাম উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আজ রবিবার দেখে তাই করেই ফেললাম। একা মানুষ, তুই কি যে এত ব্যস্ত থাকিস বুঝে পাই না। ঐন্দ্রিলার স্বরে কপট রাগ ধরা পড়ে। একা মানুষ বলেই তো ব্যস্ত বেশি। ঘরের কাজ বাইরের কাজ সবটাই একা হাতে। একদিন আয়, আরাম করে বসে সবটা গল্প করা যাবে। কবে আসবি বল? শোন, সেই জন্যই ফোন করেছি। সামনের শনিবার আমার মেয়ে মধুরাকা 10 বছরের জন্মদিন পালন করব। ঘরোয়া অনুষ্ঠান, কিছু কাছের আত্মীয় স্বজন আর বহুদিন পরে যোগাযোগ হওয়া তুই আর কজন বন্ধু, ব্যাস। আসতেই হবে, কোনো না শুনবো না। দেখ, আমার একটা দিনই সময় হয়, রবিবার। বাকি দিনগুলো আমাকে যেতেই হয়। না গেলে অনেক কাজ আটকে যায় আমি ছাড়া। আর তাছাড়া আমি আসলে নীল কিভাবে নেবে সেটা? অয়ন্তিকা শেষ করার আগেই ঐন্দ্রিলা বলে ওঠে, নীল নিজেও চায় তুই আয়। সেদিন কলেজ রিইউনিয়নে তো দেখলি ওকে। তোর সাথে কথা বললো বাকিদের মতোই। আর শোন, তুই এত টাকা কি করবি? তোর বাপের এত টাকা কে খাবে? একদিন যেভাবেই হোক ছুটি নিবি, আসতেই হবে। শোন, আমি রাখলাম, মেয়ে ডাকছে। তোরও কাজের দেরি হচ্ছে। আচ্ছা রাখ, আমি চেষ্টা করব। চেষ্টা না, আসবি। বাই বাই। ফোনটা রেখে দিতেই এক লহমায় 20 বছর ধরে মনের গোপন কুঠুরিতে ধুলো জমা কলেজের দিনগুলো অয়ন্তিকার চোখের সামনে প্রাণবন্ত হয়ে উঠল। অয়ন্তিকা, ঐন্দ্রিলা, নীলাভ, মেঘা, প্রাঞ্জল, অস্মিতা, 6টা নাম আলাদা হলেও প্রাণ যেন একটাই ছিল। অয়ন্তিকাদের অবস্থা সব থেকে ভালো ছিল। ওদের বাড়িতে আড্ডা, গান, কবিতা, খাওয়া দাওয়া আর সাথে পড়াশোনা। নীলাভ ছিল তার মধ্যে নক্ষত্র। পড়াশোনা, কবিতা, গানে সবের পাশাপাশি ওর আর একটা পরিচয় ছিল, ও ছিল অয়ন্তিকার অমূল্য সম্পদ। দিদি, আমি আসছি। তোমার জামা কাপড় আমি ছাদ থেকে নামিয়ে এনেছি, শুকিয়ে গেছে প্রায়, আর আকাশ পুরো কালো হয়ে আছে। শেফালিদির কথায় অয়ন্তিকার ভাবনার জাল কেটে গেল। হ্যাঁ এসো, জলদি বাড়ি ঢুকে যেও বৃষ্টি নামার আগেই। অয়ন্তিকা দরজা দিতে দিতে বলল। ব্যাস, এখন এক অখণ্ড অবসর। রবিবারের এই দুপুরগুলো এই এত বড় বাড়িটায় মাঝে মাঝে ওকে হাঁ করে গিলতে আসে। আবার কখনো বা স্মৃতির সরণিবে নিয়ে যায় ওকে কত শত ফেলে আসা মরুভূমি মরুদ্যানের মাঝে। একটা সময় কবিতায় ও নিজের সত্তাকে প্রকাশ করত। আজকাল আর ইচ্ছে হয় না, হয়তো বা বয়সের নুজতা। অত ভাবলে আবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার ভয় থাকে, তাই আর ভাবে না। আজ যেন তবু বারবার স্মৃতি এসে দোরগোড়ায় উঁকি মারছে। নীলাভ আর অয়ন্তিকার সম্পর্কটা ছিল যেন কাঁচের বয়ামের গায়ে রং তুলির আঁকিমুকি, স্বচ্ছ, বর্ণোজ্জ্বল, প্রাণবন্ত। একদিকে নীলাভ ও তার অফুরান আবদার, তো আর একদিকে সর্বংসহা অয়ন্তিকা। জীবনে মাত্র একবারই অয়ন্তিকা পাল্টা আবদার করেছিল কোনো এক বর্ষামুখ দুপুরে, দোতলায় দক্ষিণের ওই পড়ার ঘরে, নীলাভর বুকে মুখ গুঁজে। নীল, আমায় একটা জ্যান্ত মেয়ে পুতুল দিবি? আমার এই আবদারটুকু রাখিস, তাহলেই হবে। তোর আবদার আমি ফেলতে পারি? বলার সময় আবেগে নীলাভর কণ্ঠস্বরের কাঁপুনিটা আজও অয়ন্তিকা মনে করতে পারে। ওই কাঁপুনির আড়ালে কখন যে বয়ামের রং চড়তে শুরু করেছিল অয়ন্তিকা টেরও পায়নি। যেদিন টের পেল সেদিন শুধুই ভাঙা বয়ামের কাঁচে রক্তাক্ত হয়েছিল। ছোট থেকে তো ও শুধু ম্যান্ড্রেকের কথাই জানত। সম্মোহিনী শক্তি যে ঐন্দ্রিলাও জানে, বিন্দুমাত্র আঁচ করতে পারেনি। কলেজ থেকে বেরোনোর পর থেকেই একটু একটু করে নীলাভর সেই অযাচিত পরিবর্তন এক অভিমানের পাহাড় গড়ে তুলেছিল। তবু ভাবত, হয়তো একদিন ঠিক ওই পাহাড় টপকে ঘোড়া ছুটি ওর নীল আসবে রাজকন্যাকে নিয়ে যেতে। না, তার বদলে এসেছিল ঐন্দ্রিলা সন্দেশ নিয়ে। দেখ,
তুই নীলকে ভুল বুঝিস না, ও বেচারা তোকে ভীষণ সম্মান করে। তোর সামনে আসতেও ওর দ্বিধা। আসলে দেখ, তোর মতো আমিও ওকে ছেড়ে পারতাম না ভাবতে কিছুই। আমার গোটা আকাশটা জুড়েই ও সেই কলেজ জীবন থেকেই। আর কলেজ থেকে বেরোনোর পরে আমাদের অফিস পাশাপাশি হয়, প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ আমাদের মধ্যে অন্যরকম বোঝাপড়া তৈরি করে। আমার পক্ষে সম্ভব হয়নি এত কাছে পেয়ে ওকে ছেড়ে দেওয়া। কথায় আছে, ভালোবাসার যুদ্ধে নিয়ম বলে কিছুই হয় না। তোর জন্য তো হাজারটা সুপাত্র আসবে। অনুরোধ করছি, নীলকে ভুল না বুঝে সামনের জানুয়ারিতে আমাদের বিয়েতে আসিস। তারিখ ঠিক হলে আমি এসে নিমন্ত্রণ করে যাব। ঐন্দ্রিলার কথাগুলো আজ ওর পুঙ্খানুপুঙ্খ মনে আছে। না, ওকে কার্ড দিতে এসে পায়নি বাড়িতে। আর ও যায়নি নিজের কাঙ্ক্ষিত মেয়ে পুতুলের মৃত্যুর উৎসবে সামিল হতে। এরপর সময় বয়ে গেছে আপন খেয়ালে। কত বছর পরে আবার কলেজের রিইউনিয়নে আচম্বিতেই দেখা হয়ে গেল। অদূরে কারোর বাড়িতে সন্ধ্যারতির আওয়াজে অয়ন্তিকা বর্তমানে ফিরে এলো। বাইরের বৃষ্টির সাথে সাথে ও নিজেও যে ভিজেছে সদ্য অনুভব করলো ঠোঁটের ডগায় নোনতা স্বাদে। চোখে মুখে নোনতাটাকে বেসিনের জলের ছোঁয়ায় মুছে ফেলার সময় ঠিক করে নিল কাল ফেরার সময় মার্কেট হয়ে ফিরবে ঐন্দ্রিলার মেয়ের জন্য কিছু কিনে। আর শনিবার যে ছুটি নেবে সেটাও জানিয়ে আসবে। দিন যায়, সময় বয়ে চলে ফল্গু ধরার মতো। আর সময়ের স্রোতে বয়ে চলে অয়ন্তিকার জীবনের নাও, স্থবরিতা চোরা স্রোত এড়িয়ে। তুমি আসবে বলেই গাড়িতে ফোনটা বেজে উঠতে অয়ন্তিকা ধরল। হ্যাঁ বল, আমি বেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আসছি। আচ্ছা, জলদি আয়, মেঘা অস্মিতা এসে গেছে। তুই আসলেই কেক কাটা হবে। আয় বাপ, জলদি। হ্যাঁ, তুই রাখ, তোর ওদিকে অতিথিদের সামলা, আমি পৌঁছাচ্ছি। ওকে বলে ঐন্দ্রিলা ফোনটা কাটল। অয়ন্তিকা মনে মনে ভাবতে লাগলো যে 40-এ চালসে পড়ার সাথে সাথে বুঝি অভিমান অভিযোগের গনগনে আঁচেও ছাই চাপা পড়ে। গাড়ি থেকে নামতেই ঐন্দ্রিলা এগিয়ে এলো। আয় আয়, তোর জন্যই অপেক্ষা। তোকে দেখলে তো এখনো 27 মনে হয়। ভিতরে ঢুকতেই মেঘার অস্মিতা এগিয়ে এলো। এই যে সুন্দরী, এতক্ষণে সময় হলো। এই দেখ আমার ছেলে অর্চিষ্মান, অর্চি বলেই ডাকি সবাই। আর এই হলো অস্মিতার মেয়ে সপ্তপর্ণা। দেখ না, দুটো মিলে একটুতেই বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, বাঁদরামি করার দোস্তি। পাশ থেকে অস্মিতা বলতে চারজনে হাসতে লাগলো প্রাণ খুলে। এই নে, তোরা ক্রিস বেবিকর্ন আর চিকেন নাগেটস খা। কেক কাটতে একটু দেরি আছে। মুনিয়া এখনো সাজছে। ওনার জন্মদিন বলে কথা, সাজের বহর দেখবি শুধু। ওদের হাসি ঠাট্টার মাঝে কখন যে নীলাভ এসে হাজির হয়েছে খেয়াল করেনি। তা তুইও খা আমাদের সাথে, অয়ন্তিকা বলতেই মেঘা ফোড়ন কাটল। না, মেয়ের বাপ বলে কথা, অতিথি আপ্যায়ন কর যা। হ্যাঁ, সেই মেয়ে পুতুলের শখ ছিল অয়ন্তিকার, আর আমার কপালে জুটল। ঐন্দ্রিলার এরকম হালকা কথায় নীল নিজেই অপ্রস্তুত হলো। ওই তো বন্ধুদের মাঝে মজা করতে করতে অয়ন্তিকার এই একান্ত নিজস্ব আবদারের কথাটা বলেছিল। গল্প কর, আমরা আবার আত্মীয়দের দেখে আসি একটু। তোরা নিজের লোক, কোনো কিছু ত্রুটি হলেও বলবি না, ওনারা মুখিয়ে থাকেন বলে নীলাভ আর ঐন্দ্রিলা চলে গেল। তুই তো এখনো বিয়েটা করতে পারিস রে অয়ন্তিকা, এভাবে সারাটা জীবন থাকা যায়? অস্মিতা বলে উঠল। ধুর, আমার নাও মাঝ নদীতেই ভালো আছে, নোঙর বাঁধলেই সব স্থবির নিস্তরঙ্গ। আর তোর সেই জ্যান্ত মেয়ে পুতুলের শখটা, সে আসলেও কি স্থবিরতা? সব জিনিস সবার কাছে কি চাওয়া যায়? শুনেছি নীলের মেয়ে বড্ড পাকা, এখন থেকেই বোঝে ওরা বড় লোক। মেঘা যোগ করে, সবাই চলে এসো, কেক কাটা হবে। নীলের আওয়াজ পাওয়া যেতে সবাই ওরা গেল। অয়ন্তিকা দেখছে মধুরাকাকে, এই বয়সে এত সাজ। যাই হোক, কেক কাটা পর্ব শেষ হতে ঐন্দ্রিলা ওদের সাথে মেয়ের আলাপ করিয়ে দিল। এই বয়সে চোখে মুখে কথা বলে। ওর মাকে রীতিমতো ঝাঁঝিয়ে বলে গেল, মাম্মাম, আমার স্কুলের বন্ধুরা যে এসেছে আঙ্কেল আন্টিদের নিয়ে, ওদিকে তোমার খেয়ালই নেই। তোমার জন্য যে আমার পজিশন খারাপ হচ্ছে এটা বোঝারও বুদ্ধি নেই। বাংলা মিডিয়ামে পড়ার ফল। ঐন্দ্রিলা মুখ নিচু করে শুধু ওদের বলল, ওর কথায় তোরা কিছু খারাপ পাস না। আমাকে দিনরাত ওরকম করেই বলে। হয়তো আমি যোগ্য মা নই। আমি একটু ওদিক থেকে আসছি। হঠাৎ করেই যেন পরিবেশটা ভারী হলো ওদের মাঝে। এরপর খেয়ে দিয়ে বাড়ি ফিরতে খানিকটা রাতই হলো।
বাড়ি ফিরে একটা 15 মিনিটের হট শাওয়ার নিয়ে বহুদিন পর অয়ন্তিকা কবিতার খাতাটা নিয়ে বসলো। আজ সন্ধেয় ওদের সবার একসাথে অনেকটা সময় কাটানো যেন সেই কলেজের দিনগুলো ফিরিয়ে নিয়ে গেছিল। আজ লেখার বিলুপ্তপ্রায় ইচ্ছেটা যেন হাতছানি দিয়ে ডাকছে। দারিদ্র কখনো গভীরভাবে পরখ করেছ? অর্থাভাব ছাড়াও আছে অনেক রকম ফের। কৃষ্টি চেতনার দারিদ্র এভাবেও ভেবেছ? সৃষ্টির আবেগী ভুবনে এরাও দারিদ্র জর্জর। হঠাৎই মেসেজ ঢুকলো ঐন্দ্রিলার। কলম থামলো। ফিরেছিস ঠিক মতো? ঘুমোলি? সব ঠিকঠাক ছিল? অনেকক্ষণ জেগেই। দারুণ। আমার মেয়ের কথা ওরকমই রে, অমানুষ একটা। আমাকে এতটুকু পরোয়া করে না। আরে কিচ্ছু ভাবিস না, ঠিক হয়ে যাবে। না রে, জানিস তো এটা যেমন ঠিক ভালোবাসার যুদ্ধে কোনো নিয়ম হয় না, তেমন এটাও ঠিক যে কৌশলে জেতা যুদ্ধ আর ভালোবাসা কোনোটাই শান্তির নীড়ের সন্ধান দেয় না। যা ঘুমো, অনেক খাটনি গেছে তোর। কাল রবিবার, নো টেনশন। শোন, পরশু তোর সাথে দেখা করব। পরশু? আচ্ছা বেশ, আমি ঠিকানা পাঠিয়ে দেব, তুই চলে আসিস। তারপর তোর সাথেই একটু আগে ছুটি নিয়ে বেরোবো। ওকে, গুড নাইট। বলে ফোনটা রেখে আজ আর লেখা হবে না বুঝে অয়ন্তিকা লাইট নেভালো। সোমবার দুপুর 2টোয় অয়ন্তিকার দেওয়া ঠিকানায় গাড়ি থেকে নামতেই ঐন্দ্রিলা রাস্তার ওপারে অয়ন্তিকার হাসি মুখ দেখতে পেল। এটা কিসের অফিস রে? এরকম একটা ক্যাম্পাসের মধ্যে 3টে বিল্ডিং দাঁড়িয়ে? ভূতের অফিস। তুই চিন্তা করিস না এত, একটু বসতে হবে তোকে। আমার একটা জরুরি মিটিং আছে, করে নিয়েই বেরোবো। মামনি, তুমি খেয়েছো? একটা মেয়ে, বছর 15 হবে, অয়ন্তিকাকে করিডোরে জিজ্ঞাসা করায় ঐন্দ্রিলা আরও তাজ্জব হলো। মামনি, তুমি একবার হয়ে গেলে এসো। তুমি যেটা বলেছিলে হয়ে গেছে, দেখাবো। আরও একটা মেয়ে, বয়সে আর একটু বড়, বলল অয়ন্তিকাকে সিঁড়িতে। আচ্ছা, আমি দেখব। অয়ন্তিকা উত্তরও দেওয়ায় ঐন্দ্রিলা যার পড়ানাই অবাক। এই, তুই কি কাজ করিস রে? এই নে, এটা আমার অফিস। তুই এখানে একটু চুপটি করে বস, আমি চট করে মিটিংটা করে আসি। তারপর তো সারাটা দিন আছে, তোর সমস্ত জেরার একটা একটা করে উত্তর দেব। বলে অয়ন্তিকা হাসতে হাসতে চলে গেল। ঐন্দ্রিলা বসে আকাশ কুসুম নানা চিন্তা করেও কিছু বুঝে পেল না। এই নাও দিদি কফি। একটা বছর 15 মেয়ে কফি আর সাথে কিছু ভুজিয়া এনে টেবিলটার উপর রেখেই চলে যাচ্ছিল। এই শোনো, তোমরা এখানে কি কাজ করো? আর ওই দিদিমণি কি তোমাদের ইনচার্জ? না তো, আমরা কোনো কাজ করি না তো। তাহলে কি হয় এখানে? মামনি কিছু বলেনি তোমাকে? কি আবার বলবে? ও বুঝেছি, কিছুই জানো না। উনি ইনচার্জ না, এই পুরো ক্যাম্পাসটাই ওনার লিজে নেওয়া। আমরা এখন 42 জন আছি এখানে। আমাদের জীবনে উনিই সব। আমরা সবাই ওনার মেয়ে। আমরা সবাই কখনো না কখনো ওই দুপে নররূপী পশুগুলো লোলুপতার শিকার হয়েছি। আমার মতোই বাকি সেই সব পচাগলা ঘৃণ্য জীবনপুরের পথিকদের এখানে নিয়ে এসেছে একটা নতুন জীবনদানের স্বপ্ন নিয়ে। মামনি আমাদের হাতের কাজ শেখায় ট্রেনার হিসেবে, আমাদের পড়াশোনা শেখায় নিজে, আবার দুজন আসেও পড়াতে। মামনি বলে, ইংরেজি না শিখলে দেশ বিদেশের খবর জানতে পারবি না, আর অঙ্ক না শিখলে হিসেব মেলাতে পারবি না। তাই এই দুটো অবশ্যই শিখতে হবে। আমাদের খাওয়া দাওয়া, পরিচ্ছদ, বছরে একবার ঘুরতে নিয়ে যাওয়া, কোনো কিছুতেই মামনি আমাদের বুঝতে দেয় না আমাদের অতীত কতটা পঙ্কিল। জন্মদাত্রী মা হয়তো আমাদের সবার আলাদা আলাদা, কিন্তু আমাদের 42 জনের মা একটাই, মামনি। চল ঐন্দ্রিলা, আমার হয়ে গেছে। বলতে বলতে অয়ন্তিকা ঢুকে দেখে পারুল বকর বকর করছে ঐন্দ্রিলার কাছে। এই, তোকে বেশি কথা বলতে কে বলেছে? কাজগুলো হয়েছে? না হলে কিন্তু সেই রকম বকবো। যা, পালা এখান থেকে। অয়ন্তিকা কিছু আর বলার আগেই ঐন্দ্রিলা অশ্রু মাখা চোখে উঠে এসে বলে, আমাকেও বুঝি বলা যায় না সবটা? সেরকম বলার মতো কিছুই না। এসব বাদ দিই, তোদের সবার ভরা সংসার, এসব বলে সময় নষ্ট করতে চাইনি। চল, মুনিয়াকে তুই মানুষ করবি। আমি বায়োলজিক্যাল মাদার হলো, তুই কি ওর মা হতে পারিস না? নীলের মেয়ে পুতুলটার আসল দাবিদার তো তুই। সাজা না পুতুলটাকে তোর মনের মতো করে। অয়ন্তিকা আর কিছু বলতে পারল না।
দুই বন্ধু সব অভিমান অভিযোগ তুলে একে অপরকে জড়িয়ে নোনতা বৃষ্টিধারায় ভাসল। এতগুলো বছরের জমানো মেঘটা আজ আর পারেনি অয়ন্তিকা ধরে রাখতে। 40-এর বর্ষা যে মধুবালা থেকেও সুন্দর, জানা ছিল না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।